পৃথিবীর অর্ধেক মানুষ হাজার বছর ধরে দাস হয়ে আছে, কিন্তু তারা জানে না যে তারা দাস। কারণ তাদের শেখানো হয়েছে এটাই তাদের নিয়তি, এটাই ঈশ্বরের বিধান, এটাই প্রকৃতির নিয়ম। এই অর্ধেক মানুষকে আমরা বলি নারী। ১৯৯২ সালে বাংলাদেশের একজন লেখক এই বিষয়টা নিয়ে একটা বই লিখলেন। বইটা এতটাই বিস্ফোরক ছিল যে সরকার সেটা নিষিদ্ধ করে দিল। লেখকের নাম হুমায়ুন আজাদ, বইয়ের নাম নারী। আজকে আমরা সেই বইয়ের ভেতরে যাব, কারণ এই বইয়ের কথাগুলো শুধু ১৯৯২ সালের জন্য না, এগুলো এখনও সত্য। আপনার জীবনেও সত্য, আমার জীবনেও সত্য। শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনার বাড়িতে কি কখনো এমন হয়েছে ছেলে রাত ১১টায় বাইরে যাচ্ছে, কেউ কিছু বলছে না? মেয়ে সন্ধ্যায় বেরোচ্ছে, সাথে সাথে প্রশ্ন, এত রাতে কোথায়? ছেলেকে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। এই যে পার্থক্যটা, এটা কোথা থেকে এলো? কেউ কি সকালে উঠে সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েকে প্রশ্ন করব, ছেলেকে করব না? না, এটা এসেছে এতটাই গভীর থেকে যে এটাকে আমরা স্বাভাবিক মনে করি। হুমায়ুন আজাদের পুরো বইটা এই একটাই কথা বলে, এই স্বাভাবিকটা আসলে স্বাভাবিক না, এটা তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, কেন তৈরি করেছে, সেটাই এই বই। ১৯৯২ সালের ফেব্রুয়ারি বইমেলায় নারী বেরোনোর সাথে সাথেই তুমুল সাড়া। মানুষ পড়ছে, আলোচনা হচ্ছে, নতুন নতুন পাঠক আসছে। কিন্তু একটা দল অনেক চুপ করেছিল, মৌলবাদীরা। তারা বইটা পড়ছিল আর ভেতরে ভেতরে ফুঁসছিল। কারণ এই বইয়ে হুমায়ুন আজাদ ঠিক সেই জায়গায় হাত দিয়েছেন যেটা ছুলে পুরুষতান্ত্রিক সমাজের ভিত নড়ে যায়। প্রকাশের ৩ বছরের মাথায় সরকার বইটা নিষিদ্ধ করে দিল। সরকারি কাগজে লেখা হল, মুসলমানদের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। ফৌজদারি আইনের ৯৯ ক ধারায় বইটা বাজেয়াপ্ত। কিন্তু এখানেই গল্প শেষ হল না। সারা দেশে প্রতিবাদ শুরু হল। পত্রিকায় সম্পাদকীয় বেরোল, বিভিন্ন সংগঠন রাস্তায় নামল, দেশে বিদেশে লেখালেখি হল। বাংলা বাজার পত্রিকা প্রথম পাতায় লিখল, নারী বাজেয়াপ্ত। লেখক হুমায়ুন আজাদ বলেন, আমার হাসি পেয়েছে, একদিন ওরাই অনুতপ্ত হবে। বছরের পর বছর মামলা চলল। ২০০০ সালের ৭ মার্চ উচ্চ আদালত রায় দিল, নারী নিষিদ্ধকরণ আদেশ অবৈধ। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র বই যেটা উচ্চ আদালতের রায়ে পুনঃপ্রকাশের অধিকার পেয়েছে। ৪.৫ বছর নিষিদ্ধ থাকার পর বইটা আবার বেরোল। এই পুরো ঘটনাটা দেখে একটাই কথা মাথায় আসে, কোনো বই তখনই নিষিদ্ধ হয় যখন সেই বই সত্য কথা বলে। মিথ্যা বই নিষিদ্ধ করতে হয় না, মিথ্যা বই এমনিই মরে যায়। তো চলুন সেই সত্যের ভেতরে যাই। হুমায়ুন আজাদ বইয়ের শুরুতে একটা কথা বলেছেন, সেটা পড়লে একটু থামতে ইচ্ছে করে। তিনি লিখেছেন, নারী সম্ভবত মহাজগতের সবচেয়ে আলোচিত প্রাণী। হাজার হাজার বছর ধরে নারীকে নিয়ে লেখা হয়েছে, কিন্তু এই লেখায় অংশ নিয়েছে শুধু এক দল, পুরুষ। ধর্মগ্রন্থ লিখেছে পুরুষ, দর্শন লিখেছে পুরুষ, আইন বানিয়েছে পুরুষ, বিজ্ঞান লিখেছে পুরুষ, কাব্য লিখেছে পুরুষ। যার সম্পর্কে এত কিছু লেখা হলো, সে নিজে কখনো বলার সুযোগ পায়নি। একটু ভাবুন, কেউ যদি আপনার সম্পর্কে সারা জীবন গল্প লিখতে থাকে আর আপনাকে কখনো বলতে না দেয়, সেই গল্পে কি সত্য থাকবে? না, সেই গল্পে থাকবে সেটাই যেটা গল্পকার দেখাতে চায়। পুরুষ নারীকে নিয়ে যা লিখেছে তার বেশিরভাগটাই হুমায়ুন আজাদের ভাষায় সন্দেহজনক, আপত্তিকর এবং সুবিধামতো সাজানো। পুরুষ নারীকে দেখেছে দুটো চোখে, ১ দেবীর চোখে, ২ দানবীর চোখে। কখনো পুজো করেছে, কখনো ঘৃণা করেছে, কিন্তু একটা কাজ কখনো করেনি, মানুষ হিসেবে দেখেনি। এই কথাটা মাথায় রাখুন, পুরো বই জুড়ে এই সুতোটা ধরে এগোতে হবে। এখন বলুন তো, আপনার চারপাশে এমন কতজন মানুষ আছেন যারা সত্যিকার অর্থে নারীকে মানুষ মনে করেন? না দেবী, না দানবী, না বাড়ির মেয়ে, না অন্যের বউ, শুধু মানুষ। একটু ভেবে দেখুন, সৎভাবে। এই প্রশ্নের উত্তরটাই হুমায়ুন আজাদের পুরো বইয়ের ভিত্তি। তো এই যে ব্যবস্থাটা তৈরি হয়েছে, যেখানে পুরুষ সবকিছুর কেন্দ্রে, নারী প্রান্তে, এর একটা নাম আছে, পিতৃতন্ত্র।
এই শব্দটা শুনলে অনেকে ভাবেন, ও মানে বাবার শাসন। কিন্তু না, পিতৃতন্ত্র মানে অনেক বড় কিছু। পিতৃতন্ত্র মানে হল একটা পুরো ব্যবস্থা, যেখানে রাষ্ট্র পুরুষের, আইন পুরুষের, ধর্ম পুরুষের, সংস্কৃতি পুরুষের, শিক্ষা প্রতিষ্ঠান পুরুষের হাতে, বিজ্ঞান পুরুষের হাতে, রাজনীতি পুরুষের হাতে, পুলিশ পুরুষের হাতে, সমাজের ক্ষমতার সমস্ত এলাকা পুরুষের মুষ্টিতে। নারী, নারী ছায়া, পুরুষ প্রভু নারী দাসী, পুরুষ ব্রাহ্মণ নারী শূদ্র। হুমায়ুন আজাদ একটা কথা বলেছেন যেটা পড়ে আমি নিজেও একটু চমকে গেছিলাম। তিনি লিখেছেন, পিতৃতান্ত্রিক সভ্যতায় শয়তানের চেয়েও বেশি নিন্দিত নারী। শয়তান পুরুষ, তাই তার জন্যেও গোপনে একটু দরদ আছে পুরুষের, কিন্তু নারীর জন্য কোনো মায়া নেই। এই কথাটা কি বাড়িয়ে বলা? বইটা পড়লে বোঝা যায়, না, এটা বাড়িয়ে বলা না, এটা ইতিহাসের কথা। পুরুষতন্ত্র নারীকে কিভাবে এতদিন ধরে রেখেছে, এর পেছনে আছে বেশ কিছু হাতিয়ার। হুমায়ুন আজাদ সেগুলো একটা একটা করে খুলে দেখিয়েছেন। আমরাও দেখি। প্রথমে যেটা দিয়ে শুরু করি সেটা হলো ভাষা। ভাষা? হ্যাঁ, ভাষাকে কেউ অস্ত্র মনে করে না, কিন্তু ভাষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কারণ ভাষার মাধ্যমে আপনি মানুষের মনের ভেতরে ঢুকে যেতে পারেন। ইংরেজিতে দুটো শব্দ আছে, ম্যানলি, পুরুষালী। মানে কি? শক্তিশালী, সাহসী, দৃঢ়চেতা, সম্মানজনক। এখন উমেনলি, নারীসুলভ। মানে কি? কোমল, নরম, পুরুষের মতো নয় এমন। লক্ষ্য করুন, ম্যানলি মানে সব ভালো গুণ, উমেনলি মানে পুরুষ নয় এমন। অর্থাৎ ভাষাই বলে দিচ্ছে মানুষের মানদণ্ড হল পুরুষ, নারী একটা আলাদা, কম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। বাংলায় দেখুন, পুরুষ মানুষ মানে কি? সম্পূর্ণ, ক্ষমতাশালী, দৃঢ়। মেয়ে মানুষ মানে কি? দুর্বল, অযোগ্য, সিদ্ধান্তহীন। মেয়ে মানুষের মতো কাঁদছ কেন? এই বাক্যটা আপনি কি কখনো শুনেছেন? এই বাক্যে কান্নাকে দুর্বলতা বলা হচ্ছে, আর নারীত্বকে সেই দুর্বলতার প্রতীক বানানো হচ্ছে। পুরুষ যখন কাউকে চরম অপমান করতে চায়, সবচেয়ে বড় গালি কি দেয়? মেয়ে মানুষ। মানুষের সবচেয়ে বড় অপমান হলো নারীর মতো হওয়া। এই চিন্তাটা কোথা থেকে এলো? আমরা এত স্বাভাবিকভাবে ব্যবহার করি যে প্রশ্নটাই করা হয় না। এই যে ভাষার মাধ্যমে ধারণা তৈরি হয়, এটা আসলে একটা বড় পরিকল্পনার ছোট অংশ মাত্র। আরও বড় হাতিয়ার আছে, সেটা হলো ধর্ম। আমি জানি এই কথাটা অনেকের কাছে অস্বস্তিকর লাগবে, কিন্তু হুমায়ুন আজাদ যা বলেছেন সেটা না বললে বইটাকে সৎভাবে উপস্থাপন করা হবে না, তাই বলছি। হুমায়ুন আজাদ দেখিয়েছেন পৃথিবীর তিনটি বড় ধর্ম, হিন্দু, খ্রিস্টান, ইসলাম, তিনটি একটা বিষয়ে অদ্ভুত রকম একমত: নারী অশুদ্ধ। এটা কোনো আক্রমণ না, এটা ধর্মগ্রন্থের ভেতরের কথা। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে নারীর স্বভাব হল রজ, ঋতু, স্ত্রীলোকের কর্তব্য। নারীর শরীর হল অশীল বক্র হাড়। মনুসংহিতায় বিধান দেওয়া হয়েছে ঋতুমতী নারীর সাথে কথা বলা যাবে না, তার হাতের খাওয়ার খাওয়া যাবে না, তার সামনে মন্ত্র বলা যাবে না। শুধু একটা শারীরিক প্রক্রিয়া যেটা সম্পূর্ণ স্বাভাবিক, সেটাকে অপবিত্রতার প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে। ভাবুন একবার, একটা মেয়ে বড় হচ্ছে, শরীরে স্বাভাবিক পরিবর্তন আসছে, আর সে শিখছে তার শরীর নোংরা, তাকে আড়ালে থাকতে হবে, সে অশুদ্ধ। এই বিশ্বাস তার মনে কি করে? সে নিজের শরীরকেই ঘৃণা করতে শেখে। বাইবেলে আছে আদম হাওয়ার গল্প। ঈশ্বর আদমকে তৈরি করলেন, তারপর আদমের পাঁজরের হাড় থেকে তৈরি করলেন হাওয়াকে। আদম বললেন, এই নারীর নাম হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। অর্থাৎ নারী পুরুষের শরীর থেকে জন্ম নিয়েছে। নারীর কোনো স্বাধীন সত্তা নেই, সে পুরুষেরই একটা অংশ। এরপর কি হল? হাওয়া নিষিদ্ধ ফল খেলেন, আর সেই কারণে মানবজাতির সর্বনাশের জন্য দায়ী নারী। পুরুষ, সে শুধু প্ররোচিত হয়েছে, সে নিষ্পাপ। এই গল্পটা শুধু গল্প না, এই গল্প একটা মানসিকতা তৈরি করে, যে মানসিকতায় নারীকে সব সময় সন্দেহের চোখে দেখা হয়, যে মানসিকতায় নারীর ভুল মানে সবার ক্ষতি। ইসলামে কি আছে? হুমায়ুন আজাদ সেটাও বলেছেন। কোরআনে আছে দুজন নারীর সাক্ষ্য সমান একজন পুরুষের সাক্ষ্য। গাজ্জালি বলেছেন, হাওয়া নিষিদ্ধ ফল খেয়েছে বলে আল্লাহ তাকে 18 রকম শাস্তি দিয়েছেন। ঋতুস্রাব সেই শাস্তির অংশ।
গর্ভযন্ত্রণা সেই শাস্তির অংশ, পর্দা করতে হয় সেই কারণে, বাড়িতে থাকতে হয় সেই কারণে। মানে নারীর যে কষ্ট, সেটা নারীর নিজের পাপের ফল, সে নিজেই দায়ী। এই যুক্তিটা কতটা চালাক ভাবুন। নারীকে কষ্ট দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে এই কষ্ট তুমি নিজেই ডেকে এনেছ। সে যদি কষ্ট মেনে না নেয়, তাহলে সে ঈশ্বরের বিধান ভাঙছে। এই ফাঁদ থেকে বেরোবার পথ নেই। তিনটে ধর্মই এক কথায় একমত: নারী কামরূপিণী, পুরুষ মানুষ। নারীর শরীর পুরুষের সমস্ত পাপের উৎস, তাই তাকে ঢেকে রাখো, আড়ালে রাখো, নিয়ন্ত্রণ করো। এখানে একটু থামি। আমি জানি এই কথাগুলো পড়তে অস্বস্তি লাগছে, হয়তো মনে হচ্ছে এত নেগেটিভ কেন বলছে। কিন্তু একটু ভাবুন, এই বিশ্বাসগুলো আমাদের সমাজে কতটা গভীরভাবে আছে। আজও বাংলাদেশের অনেক পরিবারে মেয়ে ঋতুমতী হলে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। আজও অনেক মেয়ে শিখছে তার শরীর একটা লজ্জার বিষয়। এই বিশ্বাস কোথা থেকে এলো? ধর্মগ্রন্থ থেকে, হাজার বছর ধরে বলা কথা থেকে। হুমায়ুন আজাদ বলছেন না ধর্ম মানা যাবে না, তিনি বলছেন ধর্মের নামে যে নারীকে বন্দী করা হয়েছে সেটা ধর্মের বিষয় না, সেটা ক্ষমতার বিষয়। এখন আসি সবচেয়ে চমকে দেওয়ার মতো একটা তথ্যে। পিতৃতন্ত্র কি সবসময় ছিল? অনেকে মনে করেন পুরুষের শাসন চিরকালের, কিন্তু হুমায়ুন আজাদ দেখাচ্ছেন না, পুরুষতন্ত্র সবসময় ছিল না। একটা সময় ছিল যখন নারীই ছিল আধিপত্যশীল। এটাকে বলে মাতৃতন্ত্র। শুনতে রূপকথার মতো লাগছে, এটা ইতিহাস। আদিমকালে যখন মানুষ সবে শিকার করছে, সবে চাষাবাদ শুরু করছে, তখন জীবনের কেন্দ্রে ছিল নারী। কেন? কারণ নারী সন্তান জন্ম দেয়, নারী উর্বরতার প্রতীক, নারী শস্য জন্মায়, নারী পরিবারকে ধরে রাখে। সেই সময়ের দেবদেবী ছিল নারী। পৃথিবীর প্রাচীনতম যত ধর্মীয় মূর্তি পাওয়া গেছে সবগুলো নারীর। মাতৃদেবী, উর্বরতার দেবী, প্রকৃতির দেবী। তাহলে পরিবর্তনটা কিভাবে হলো? একটা সময়ে মানুষ একটা জিনিস আবিষ্কার করল, সন্তান জন্মের পেছনে পুরুষেরও ভূমিকা আছে। এই আবিষ্কারটা সব কিছু বদলে দিল। পুরুষ বুঝল এই সন্তান আমারও। তখন প্রশ্ন এলো, আমার সম্পত্তি কে পাবে? আমি চাই আমার ছেলেই পাক, কিন্তু তার জন্য একটা জিনিস নিশ্চিত করতে হবে: নারীর ওপর নিয়ন্ত্রণ। কারণ পুরুষকে নিশ্চিত হতে হবে তার সন্তান সত্যিই তারই। এই সম্পত্তির প্রশ্ন থেকে জন্ম হল পিতৃতন্ত্রের। ফ্রিডরিখ এঙ্গেলস এই বিষয়টা নিয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, মাতৃ অধিকারের উচ্ছেদ ছিল নারী জাতির এক বিশ্ব ঐতিহাসিক পরাজয়। ধীরে ধীরে কি হলো? নারীর স্বাধীনতা কমতে লাগল। বিয়ের মাধ্যমে নারী একজন পুরুষের সম্পত্তিতে পরিণত হল। বংশ পরিচয় বাবার দিক থেকে ধরা শুরু হলো। মায়েদের নাম মুছে গেল ইতিহাস থেকে। এই পরিবর্তনটা কোনো যুদ্ধে হয়নি, রক্তপাত হয়নি, নীরবেই হয়েছে, ধীরে ধীরে, এতটাই ধীরে যে কেউ খেয়ালও করেনি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, পিতৃতন্ত্র যদি মানুষের তৈরি হয়ে থাকে, তাহলে এটা চিরকালের না, এটা বদলানো সম্ভব। কিন্তু বদলানোর আগে বুঝতে হবে এটা টিকে আছে কিভাবে। হুমায়ুন আজাদ এই প্রশ্নটার উত্তর দিয়েছেন বিস্তারিতভাবে। তিনি বলেছেন, পিতৃতন্ত্র টিকে থাকে কয়েকটা উপায়। প্রথমটা হল মনের ভেতরে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া। সবচেয়ে শক্তিশালী শাসন হল সেটা যেটা শাসিত মানুষ নিজেই বিশ্বাস করে। পুরুষ শ্রেষ্ঠ, নারীর জায়গা ঘরে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস একবার মনে ঢুকে গেলে আর জোর করতে হয় না, মানুষ নিজেই মেনে নেয়। আর এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল পরিবার। শৈশব থেকেই শেখানো হয় ছেলে সক্রিয় থাকবে, আক্রমণাত্মক থাকবে, মেয়ে নিষ্ক্রিয় থাকবে, আত্মসমর্পণকারী থাকবে। ছেলেরা হয় মাস্তান, মেয়েরা থাকে একটা ছাঁচে বিভূত। এটা কোনো জৈবিক ব্যাপার না, এটা শেখানো। গবেষণায় দেখা গেছে এমন কিছু উপজাতি সমাজে যেখানে সংস্কৃতি ভিন্ন, সেখানে নারী পুরুষ উভয়েই মেয়েলি এবং নিষ্ক্রিয়। আবার কিছু সমাজে উভয়ই প্রচণ্ড আক্রমণাত্মক। তার মানে পুরুষের পুরুষালী আচরণ আর নারীর মেয়েলি আচরণ এটা প্রকৃতি দেয়নি, সমাজ দিয়েছে। দ্বিতীয় উপায় হল অর্থনৈতিক নির্ভরশীলতা। এটা একটু ভাবলেই বোঝা যায়। যে মানুষ নিজে উপার্জন করতে পারে না, যার নিজের টাকা নেই, সে সত্যিকারের স্বাধীন হতে পারে না।
পুরুষতন্ত্র সবসময় নারীকে আর্থিকভাবে দুর্বল রেখেছে। নারীর কাজকে কাজ মনে করা হয়নি। রান্না করা কাজ না, সন্তান পালন করা কাজ না, সংসার চালানো কাজ না। এগুলো দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বের কোনো মজুরি নেই। বাইরের কাজে পুরুষ যায়, টাকা উপার্জন করে, সেই টাকায় সংসার চলে। তাহলে নারীর দাবি কোথায়? নেই, কারণ সে নির্ভরশীল। এই নির্ভরশীলতাই তার বন্দিত্ব। তৃতীয় উপায় হল শিক্ষা। পড়তে না পারলে নিজের অধিকার বোঝা যায় না। বহুকাল পর্যন্ত নারীর উচ্চশিক্ষার দরজা বন্ধ ছিল, আর যখন খুলল তখনও শেখানো হলো নারীর বিষয় আর পুরুষের বিষয়। মানবিকী, সমাজবিজ্ঞান এগুলো নারীর জন্য, বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এগুলো পুরুষের জন্য। 19 শতকে বাংলার নারী শিক্ষার ধারণা ছিল এমন: মেয়েরা পড়বে যাতে ভালো বউ হতে পারে, ভালো মা হতে পারে। নিজের জন্য পড়বে এই ধারণাই ছিল না। রাজনারায়ণ বসু বলেছিলেন, মেয়েদের শিক্ষার নামে অশ্লীল গল্প আর নাটক পাঠ করানো হচ্ছে, আর তারা শুধু কাটছে, বুনছে। নারী শিক্ষাকে সবসময় দেখা হয়েছে পুরুষের সুবিধার জন্য, নারীর নিজের জন্য নয়। চতুর্থ উপায় হল বল প্রয়োগ। যখন বাকি সব কিছু কাজ না করে, তখন সরাসরি পারিবারিক সহিংসতা, ধর্ষণ, শারীরিক নিয়ন্ত্রণ। এগুলো শুধু ব্যক্তিগত অপরাধ না, এগুলো একটা সিস্টেমের অংশ। এগুলো নারীকে মনে করিয়ে দেয়, তুমি নিরাপদ না, তোমার শরীরের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই, তুমি পুরুষের অনুমতিতে বাঁচো। এই 4টি উপায় মিলে তৈরি হয় একটা পুরো কাঠামো। এই কাঠামোর মধ্যে জন্মায় নারী, বড় হয় নারী, বাঁচে নারী। আর এত গভীরে যায় এই কাঠামো যে নারী নিজেও এটাকে স্বাভাবিক মনে করে। এখানেই পুরুষতন্ত্র সবচেয়ে চালাক। এখন একটা কথা বলতে চাই, যেটা হয়তো অনেকে প্রত্যাশা করেননি। হুমায়ুন আজাদ একটা জায়গায় লিখেছেন, পুরুষতন্ত্র শুধু নারীকে বন্দী করেনি, পুরুষ কেউ করেছে ভিন্নভাবে। পুরুষকে শেখানো হয়েছে, কাঁদতে নেই, দুর্বল হওয়া যাবে না, ভয় দেখানো যাবে না, সব সময় শক্তিশালী থাকতে হবে। এই চাপটার কথা কেউ বলে না। পুরুষ কষ্ট পেলে কোথায় যাবে? সে তো পুরুষ মানুষ, তাকে কষ্ট পেলে চলবে না। এই যে কৃত্রিম পুরুষত্ব, এটাও পুরুষতন্ত্রের তৈরি। তাই হুমায়ুন আজাদ বলেছিলেন, এই বই শুধু নারী মুক্তির বই না, এটা মানুষের মুক্তির বই। এখন আসি দেবী আর দানবীর গল্পে। এটা পুরো বইয়ের সবচেয়ে চমকে দেওয়া অংশগুলোর একটা। পুরুষতন্ত্র নারীকে দুটো ছাঁচে দেখে। এক, দেবী। দেবী মানে শ্রোতী, সাধ্বী, পতিপরায়ণা, গৃহলক্ষ্মী। পুরুষ এই নারীকে পুজো করে, মাথায় তুলে রাখে। কিন্তু পুজো মানে কি মুক্তি? না, পুজো মানে মূর্তি হয়ে থাকা। মূর্তি কি কথা বলে? মূর্তি কি হাঁটে? মূর্তি কি নিজের ইচ্ছায় কোথাও যায়? দেবী হওয়া মানে তুমি মানুষ নও, তুমি প্রতীক। 2, দানবী। দানবী মানে যে নারী পুরুষের কামনা জাগায়, যাকে পুরুষ ভয় পায়। পুরুষ তাকে ঘৃণা করে কারণ সে ভয় পায়, পাছে কামনার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, পাছে সে পরাজিত হয়। তার মানে নারীকে কখনো মানুষ ভাবা হয়নি, হয় পূজার বস্তু, না হয় ভয়ের বস্তু, কিন্তু মানুষ না। পুরাণে এই দেবী দানবীর দুটো চরিত্র আছে। প্যান্ডোরা। গ্রিক পুরাণে প্যান্ডোরা হল প্রথম নারী। ঈশ্বর তাকে তৈরি করেছিলেন, তারপর তার হাতে দিয়েছিলেন একটা বাক্স, বলেছিলেন খুলবে না। কিন্তু কৌতূহলী প্যান্ডোরা খুলে ফেলল, আর সেই বাক্স থেকে বেরিয়ে এলো পৃথিবীর সমস্ত রোগ, সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা। মানবজাতির সর্বনাশের জন্য দায়ী নারী। বাইবেলে হাওয়া। হাওয়া নিষিদ্ধ ফল খেয়েছে, আর তার ফলে মানুষ স্বর্গ থেকে বিতাড়িত। দুটো গল্পেই একই কথা। নারী বিপদের উৎস, নারীর কৌতূহল মানুষের সর্বনাশ করে। নারীকে নিয়ন্ত্রণ না করলে বিপদ আসবে। এই গল্পগুলো হাজার বছর ধরে বলা হয়েছে। শিশুকে বলা হয়েছে, স্কুলে পড়ানো হয়েছে, ধর্মের নামে শেখানো হয়েছে। ফলে মানুষের মনে গেঁথে গেছে, নারী মানেই বিপদ, নারী মানেই সন্দেহ,
নারী মানেই নিয়ন্ত্রণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। পুরুষতন্ত্র এত শক্তিশালী, এর বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি? দাঁড়িয়েছে, বারবার দাঁড়িয়েছে। কিন্তু সেই ইতিহাস মুছে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, হাসি তামাশা করা হয়েছে। হুমায়ুন আজাদ কয়েকজনের কথা বলেছেন যারা নারীর পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা মজার কথা আছে জানেন, তাদের মধ্যে অনেকেই আসলে পুরুষতন্ত্রের বাইরে যেতে পারেননি। ভাবুন তো, রুশো সাম্যের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু নারীর জন্য? রুশোর মতে নারীর কাজ হল পুরুষের কাম তৃপ্তি যোগানো, সন্তান জন্ম দেওয়া, ঘর দেখা। বিজ্ঞানাগারে পুরুষ বিজ্ঞানী, নারী তার সহকারী। রুশো যে নারী মুক্তির স্বপ্ন দেখেছিলেন সেটা ছিল আরও ভালোভাবে নারীকে পুরুষের সেবায় নিয়োগ করা। রাস্কিন ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত চিন্তক। তার মতে নারীর শিক্ষার উদ্দেশ্য স্বামী যা বোঝেন স্ত্রী যেন ততটুকু বুঝতে পারেন, যতটুকু হলে স্বামীর আনন্দের সাথে তাল দেওয়া যায়। নারীর নিজের জন্য শেখা রাস্কিনের ভাবনায় ছিলই না। রবীন্দ্রনাথ নারী মুক্তির কথা বলেছেন, কিন্তু চিত্রাঙ্গদা পড়ুন। সেখানে যে রাজকন্যা পুরুষের মতো শক্তিশালী হতে চায়, নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, সে কিন্তু শেষ পর্যন্ত প্রেমে পড়ে সব ছেড়ে দেয়, বিশ্ববিদ্যালয়ও বন্ধ করে দেয়। হুমায়ুন আজাদ প্রশ্ন করেছেন, এটা কি ঘটনার বিড়ম্বনা নাকি সচেতন বার্তা? কিন্তু সত্যিকারের কেউ কি ছিলেন? হ্যাঁ, মেরি ওলস্টোনক্রাফট। 1792 সাল। ফরাসি বিপ্লবের ঢেউ চলছে, সারা ইউরোপ মানুষের অধিকার নিয়ে গরম। মেরি একটা বই লিখলেন, আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উম্যান, নারীর অধিকারের সপক্ষে। তিনি একটাই প্রশ্ন করলেন, এই মানুষের অধিকার কি শুধু পুরুষের অধিকার? তার যুক্তি ছিল সহজ, নারী দুর্বল কারণ তাকে দুর্বল রাখা হয়েছে, নারী অশিক্ষিত কারণ তাকে শিক্ষা দেওয়া হয়নি। নারীকে সুযোগ দিলে নারী পুরুষের সমান হবে। সমাজ কি করল? তাকে বলল উন্মাদ, পেটিকোট পরা হাইনা বলে উপহাস করল। হুমায়ুন আজাদ এই বই উৎসর্গ করেছেন মেরিকে, সেই মেরি ওলস্টোনক্রাফট আর বেগম রোকেয়াকে। এই উৎসর্গেই বোঝা যায় এই বই কোথা থেকে এসেছে। এবার ফ্রয়েডের কথা। সিগমন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানের জনক। মানুষের মনের অজানা দুনিয়া তিনি আমাদের চিনিয়েছেন, কিন্তু নারী সম্পর্কে তার তত্ত্ব ছিল অন্যরকম। ফ্রয়েড বললেন, নারী একটা অসম্পূর্ণ মানুষ। তার নাম দিলেন খোঁজা গৃদ্ধা। নারীর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা হল পুরুষের মতো হওয়া। নারী সারা জীবন একটা অভাববোধ নিয়ে বাঁচে, সে অপূর্ণ। এই তত্ত্ব দিলেন বিজ্ঞানের ভাষায়। এখন প্রশ্ন উঠল না এটা সত্যি কিনা, কারণ ফ্রয়েড বলেছেন তিনি বিজ্ঞানী, বিজ্ঞানীর কথা মানতে হবে। হুমায়ুন আজাদ এই তত্ত্বকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ফ্রয়েড পুরুষতন্ত্রকে বৈজ্ঞানিক ভাষা দিয়েছেন মাত্র। নারীর কোনো ঘাটতি নেই। নারীকে অসম্পূর্ণ বলা হয়েছে কারণ পুরুষ নিজেকে মানদণ্ড ধরেছে। পুরুষের মতো না হলে অসম্পূর্ণ, এই যুক্তিটাই মূলত সমস্যার। এত কিছু বললাম, এখন একটু থামি এবং বলি পুরুষতন্ত্রের সবচেয়ে ভয়ানক দিক কোনটা। এটা না যে পুরুষ নারীকে বন্দী করেছে, এটা যে নারী নিজেও অনেক সময় নিজেকে বন্দী রাখতে সাহায্য করে। এটা কিভাবে সম্ভব? শাশুড়ি বৌমার ওপর অত্যাচার করেন, মা মেয়েকে বলেন মেয়ে হয়ে একটু কথা বলতে নেই, মহিলা প্রতিবেশী নারী অধিকার কর্মীকে বলেন কামুক নারী। কেন? কারণ এই নারীরা জন্ম থেকে শিখেছেন এটাই স্বাভাবিক, এটাই সঠিক, এর বাইরে যাওয়া ঠিক না। শিকল এতটাই মনের ভেতরে ঢুকে গেছে যে শিকলকে অলংকার মনে হয়। এটাই পুরুষতন্ত্রের সবচেয়ে বড় জয়। হুমায়ুন আজাদ বলেছিলেন, বাংলাদেশ প্রতি মুহূর্তে হয়ে উঠছে পূর্ববর্তী মুহূর্তের চেয়ে অধিক মধ্যযুগীয়। এই কথাটা 1992 সালে বলা। এখন 2025। শিক্ষায় নারী এগিয়েছে, কর্মক্ষেত্রে নারী ঢুকেছে, অনেক মেয়ে এখন নিজে উপার্জন করছে, এটা সত্যি। কিন্তু একজন মেয়ে রাত 10টায় বাড়ি ফিরছে, রাস্তায় নিরাপদ? একজন নারী অফিসে প্রমোশন চাইছে, তাকে কি সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে? একজন নারী বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছে, তাকে কি স্বাভাবিক মনে করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সবার জানা। তাহলে কি পরিবর্তন আদৌ সম্ভব? হুমায়ুন আজাদ বিশ্বাস করতেন, হ্যাঁ সম্ভব। তিনি একটা কথা লিখেছেন যেটা আমার কাছে এই পুরো বইয়ের সার কথা। তিনি লিখেছেন,
মানুষ কতটুকু মুক্ত তার একটা মানদণ্ড হচ্ছে সে অতীত থেকে কতটা মুক্ত। অতীতকে জানতে হবে, কিন্তু অতীতের বিধানে চলা হাস্যকর। পুরুষতন্ত্র 1000 বছর পুরনো, কিন্তু পুরনো হলেই সঠিক হয় না। দাসপ্রথাও 1000 বছর ছিল, এখন নেই। নারীর বন্ধিত্বও বদলাতে পারে, কিন্তু বদলানো শুরু হয় একটা জায়গা থেকে, নিজের মনের ভেতর থেকে। পুরো বইটার প্রথম অর্ধাকের সারকথা কি? নারীর পরিস্থিতি দুর্ঘটনা না, এটা পরিকল্পিত। 1000 বছর ধরে ধর্মের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, সংস্কৃতির ভাষায়, আইনের ভাষায় নারীকে বোঝানো হয়েছে তোমার জায়গা এখানে, তোমার ক্ষমতা এটুকু, তোমার স্বপ্ন এর বাইরে না। এবং এটা এতটাই সফল হয়েছে যে নারী নিজেও বিশ্বাস করেছে। হুমায়ুন আজাদ এই পুরো কাঠামোটা এক একটা করে খুলে দেখিয়েছেন। এটাই তার অপরাধ। এই কারণেই বইটা নিষিদ্ধ হয়েছিল। একজন নারী গর্ভবতী হলে পরিবারের সবার একটাই প্রশ্ন, ছেলে না মেয়ে? ছেলে হবে শুনলে আনন্দ, মিষ্টি বিতরণ, দোয়া, শুভেচ্ছা। মেয়ে হবে শুনলে নীরবতা, একটু হতাশার নিঃশ্বাস। কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ সরাসরি বলে আবার মেয়ে। আপনার পরিবারে কি এমন হয়নি? মনে করুন একটু। হুমায়ুন আজাদ এ কথাটা লিখেছেন একদম সরাসরি। একটি মেয়ের জন্ম পিতৃতন্ত্রের জন্য অন্যতম প্রধান দুঃসংবাদ। এমনকি ভারতের কোনো কোনো অঞ্চলে মেয়ে জন্মানোর সাথে সাথে তাকে পুঁতে ফেলা হতো। আজ সেটা হয় না, কিন্তু মনের ভেতরে সেই হিসেবটা অনেক পরিবারে এখনও আছে। মেয়েটা জন্মালো, এখন দেখুন কি হয়। একই বাড়িতে ছেলে শিশু আর মেয়ে শিশু। ছেলে শিশু কাঁদলে, কি হয়েছে বাবু? দৌড়ে যায় মা। মেয়ে শিশু কাঁদলে, রাখো তো একটু, এমনি থামবে। ছেলে শিশু নোংরা করলে, দুষ্টু ছেলে, হি হি হি, আদর। মেয়ে শিশু নোংরা করলে, এই মেয়ে সারাদিন কাণ্ড করে। এটা কোনো একটা পরিবারের গল্প না, এটা লক্ষ লক্ষ পরিবারের গল্প। ছেলে শিশুর শরীরকে দেখানো হয় গর্বের সাথে, দেখো কত বড় হচ্ছে। মেয়ে শিশুর শরীর ঢেকে রাখা হয়, তার যৌন প্রত্যঙ্গ সম্পর্কে বলা হয় লুকিয়ে রাখো, কেউ দেখলে লজ্জার ব্যাপার, ওগুলো নিয়ে কথা বলতে নেই। এই লজ্জার বীজটা শৈশব থেকেই বোনা হয় মেয়ের মনে। সে শিখতে থাকে তার শরীর একটা লজ্জার বিষয়, তাকে সংকুচিত হয়ে থাকতে হবে। হুমায়ুন আজাদ বালিকাদের নিয়ে যা লিখেছেন, পড়লে বুকের ভেতরটা ভারী হয়ে যায়। তিনি বলেছেন, বালিকা জন্ম থেকেই অনুভব করে সেই হীন, ভাইয়ের চেয়ে কম। কিভাবে? মাছের ভালো পিস ভাইকে, মুরগির দানা বালিকার। ভাইয়ের দাবি পূরণ হয় আগে, বালিকার দাবি পরে দেখা যাবে। স্কুলে ভর্তির টাকা কম থাকলে ভাইকে দেওয়া হয়, মেয়েটা থাকে ঘরে। ভাই বড় হয় স্বপ্ন নিয়ে, সে হবে, সে করবে, সে যাবে। বালিকাকে স্বপ্ন দেওয়া হয় একটাই, পুরুষ। ভালো বিয়ে হবে, ভালো স্বামী পাবে, সুখী সংসার হবে। এটাই তার জীবনের সাফল্যের সংজ্ঞা। ফ্রয়েড বালিকার এই হীনমন্যতা দেখে বলেছিলেন, বালিকা জৈবিকভাবেই হীন, সে ঈর্ষা করে ভাইয়ের শরীরকে। হুমায়ুন আজাদ বলেছেন, ফ্রয়েডের তত্ত্ব ভুল। বালিকার হীনমন্যতা জৈবিক না, এটা সমাজের দেওয়া। জন্ম থেকে তাকে বোঝানো হয়েছে তুমি কম, তাই সে বিশ্বাস করে সে কম। এখানে একটু থামি, একটা প্রশ্ন করতে চাই। আপনার বাড়িতে কি কখনো হয়েছে মেয়ে আর ছেলেকে আলাদা চোখে দেখা? মেয়েকে বলা হয়েছে বেশি হাসতে নেই, বেশি কথা বলতে নেই, বেশি ঘুরতে নেই। আর ছেলেকে ছেলেকে কি এই কথাগুলো বলা হয়েছে? উত্তর জানা, কিন্তু এই পার্থক্যটা কোথা থেকে এলো? কেউ সকালে উঠে সিদ্ধান্ত নেয়নি, এটা এসেছে গভীর থেকে, এতটাই গভীর থেকে যে সেটাকে স্বাভাবিক মনে হয়। এখন একটা বিষয় বলবো যেটা পড়লে অনেকে অস্বস্তি বোধ করবেন, কিন্তু এটা না বললে বইটার সাথে সৎ থাকা হবে না। মেয়েদের খতনা। আফ্রিকার অনেক দেশে, মধ্যপ্রাচ্যের অনেক জায়গায়, এমনকি বাংলাদেশের কিছু অঞ্চলেও এই প্রথা এখনও আছে। কি হয় এতে? দুজন নারী মেয়েটিকে শক্ত করে ধরে, একজন হাজামি একটা ছুরি দিয়ে কেটে দেয় বালিকার যৌনি অঞ্চলের একটা অংশ। মেয়েটা ব্যথায় চিৎকার করে, কিন্তু আটকে রাখা হয়। কেন করা হয় এটা?
কারণ ক্লিটোরিস নারীর যৌন আনন্দের কেন্দ্র। পুরুষতন্ত্র চায় না নারী নিজের জন্য কোনো যৌন আনন্দ পাক। নারীর যৌনতা শুধু পুরুষের সেবার জন্য, নিজের আনন্দের জন্য নয়। তাই শৈশবেই সেই সম্ভাবনা কেটে নেওয়া হয়। এই একটা তথ্য পড়লে পুরো শরীর শিউরে ওঠে। কিন্তু এটা বাস্তব, এটা এখনও হচ্ছে। মেয়েটা বড় হচ্ছে, এখন সে কিশোরী, শরীরে পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের সময়টায় পুরুষতন্ত্র তার জন্য একটা অদ্ভুত ফাঁদ তৈরি করে রেখেছে। একদিকে তার শরীর আকর্ষণীয় হয়ে উঠছে, এই সৌন্দর্যই তার যোগ্যতা। অন্যদিকে সেই সৌন্দর্যই কারণেই সে বিপজ্জনক, তাকে নিয়ন্ত্রণ করতে হবে, আড়ালে রাখতে হবে। কিশোরীকে বলা হয়, সুন্দর হও কিন্তু বেশি দেখাবে না, হাসো কিন্তু বেশি হাসবে না, কথা বলো কিন্তু বেশি কথা বলবে না, চলো কিন্তু বেশি ঘুরবে না। কারণ তোমাকে একটা ভালো পুরুষ পেতে হবে। তোমার সব কিছুর মূল্যায়ন হবে সেই একটা মাপকাঠিতে, পুরুষের পছন্দ। কিশোর ছেলে স্বপ্ন দেখে সে কি হবে, কিশোরী মেয়ে শেখে সে কার হবে। হুমায়ুন আজাদ বলেছেন, এটা কোনো জৈবিক বিধান নয়, প্রকৃতি মেয়েটাকে এভাবে তৈরি করেনি, সমাজ তার জন্য এই প্রতীক্ষাকে করে তুলেছে অবধারিত। আপনার পরিচিত কোনো মেয়ে কি আছে যে পড়াশোনায় অসাধারণ ছিল, মেধাবী, স্বপ্নবান, কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন সংসার করছে, আর সেই স্বপ্নটা কোথাও হারিয়ে গেছে? মেয়েটা নিজেও হয়তো মাঝে মধ্যে মনে করে, কিন্তু বলে না, কারণ বললে বলা হবে, সংসার করতে এসেছ, স্বপ্ন নিয়ে পড়ে থাকলে কবে? এই যে স্বপ্নটা মাঝপথে থেমে যায়, এটা দুর্ঘটনা না, এটা পরিকল্পিত। কিশোরীর শরীর নিয়ে আরও একটা বিষয় আছে, ঋতুস্রাব। প্রতিটা মেয়ের জীবনে এই সময়টা আসে। এটা সম্পূর্ণ স্বাভাবিক, শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াকে পুরুষতন্ত্র বানিয়ে দিয়েছে অপবিত্রতার প্রতীক। মনুসংহিতায় বিধান আছে, ঋতুমতী নারীর সাথে কথা বলা যাবে না, তার হাতের খাবার খাওয়া যাবে না, তার সামনে মন্ত্র বলা যাবে না। বাইবেলে ঋতুমতী নারীকে বলা হয়েছে 12 দিনের জন্য নিষিদ্ধ। ইসলামে ঋতুমতী নারী নামাজ পড়তে পারবে না। পৃথিবীর 3টি বড় ধর্ম একটি বিষয়ে একমত, ঋতুমতী নারী অপবিত্র। এখনও অনেক বাড়িতে মেয়ে ঋতুমতী হলে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, মাঠে যেতে দেওয়া হয় না, পূজায় অংশ নিতে দেওয়া হয় না। সে শিখছে তার শরীর লজ্জার, তার শরীর অপবিত্র, তার শরীর অন্যদের সমস্যার কারণ। একটা মেয়ে যখন নিজের শরীরকেই ঘৃণা করতে শেখে, তখন সে কি নিজেকে ভালোবাসতে পারে? এখন আসি প্রেমের বিষয়ে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, প্রেমের গল্পে নায়িকারা কি করে? কাঁদে, অপেক্ষা করে, বিরহে ভোগে, সব কিছু ছেড়ে দেয় প্রেমের জন্য। আর নায়কেরা? তাদের জীবন চলতে থাকে, প্রেম তাদের জীবনের একটা অধ্যায়, কেরিয়ার আছে, বন্ধুত্ব আছে, লক্ষ্য আছে। বাইরন বলেছিলেন, প্রেম পুরুষের জীবনের একটি অংশ, আর নারীর সমগ্র অস্তিত্ব। হুমায়ুন আজাদ এই কথাটা নিয়ে প্রশ্ন করেছেন, এটা কি প্রকৃতির বিধান? না, এটা পুরুষতন্ত্রের বিধান। নারীকে শিখিয়ে দেওয়া হয়েছে, প্রেমই তোমার জীবনের অর্থ, পুরুষই তোমার অস্তিত্বের কারণ। তাই নারী প্রেমে পড়লে তার পুরো পৃথিবী সেই একজনের ঘিরে সংকুচিত হয়ে যায়। সে ভুলে যায় নিজের পরিচয়, সে ভুলে যায় নিজের স্বপ্ন। পুরুষতন্ত্র নারীকে শিখিয়েছে ভালোবাসার মানে আত্মসমর্পণ, কিন্তু পুরুষকে শেখানো হয় ভালোবাসার মানে অধিকার আর কামের বিষয়। এখানে পুরুষতন্ত্রের সবচেয়ে বড় দ্বিচারিতা। পুরুষের যৌন ইচ্ছা স্বাভাবিক, নারীর যৌন ইচ্ছা অশ্লীল। পুরুষ যৌনটার কথা বলতে পারে, বন্ধুদের সাথে হাসাহাসি করতে পারে, গর্ব করতে পারে। নারী যৌনতার কথা বললে চরিত্রহীন, বেহায়া, অসতী। নারীকে শেখানো হয়েছে নারীর যৌনতা পুরুষের জন্য, নিজের আনন্দের জন্য নয়। নারী সুন্দর হবে পুরুষকে খুশি করতে, নারী সাজবে পুরুষের মনোরঞ্জনের জন্য।
নারীর শরীর আছে পুরুষের সেবার জন্য। এই বিশ্বাস এতটাই গভীরে গেছে যে নারী নিজেও এটা বিশ্বাস করে। একটা নারী আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু নিজেকে দেখে না, দেখে পুরুষের চোখে সে কেমন দেখাচ্ছে। এই যে নিজের চোখ হারিয়ে ফেলা, এটাই পুরুষতন্ত্রের সবচেয়ে বড় জয়। এখন আসি বিয়ের বিষয়। একটা কথা আগে বলি, বিয়ে সম্পর্কে আমি কিছু বলছি বলে এটা মনে করবেন না যে বিয়ে খারাপ। ভালোবাসার মানুষের সাথে থাকা এটা অপূর্ব। কিন্তু হুমায়ুন আজাদ যা দেখিয়েছেন, বিয়ে নারীর জন্য এবং পুরুষের জন্য মোটেও একই অভিজ্ঞতা নয়। পুরুষ বিয়ে না করলে সমাজ বলে ব্যাচেলার, একটু মজা করে তারপর ছেড়ে দেয়। নারী বিয়ে না করলে কেউ নেয়নি বুঝি, মেয়েটার নিশ্চয়ই দোষ আছে, এই বয়সে এখনো অবিবাহিত। বিয়ে পুরুষের জন্য ঐচ্ছিক, নারীর জন্য বাধ্যতামূলক। কেন এই বাধ্যতা? আর্থিক অসহায়তা, সামাজিক চাপ, পরিবারের প্রত্যাশা, একা থাকলে নিরাপত্তা নেই। নারী বিয়ে করে কারণ সে ভালোবাসে, এটা সত্য। নারী বিয়ে করে কারণ বিয়ে না করলে টিকে থাকা কঠিন, এটাও সত্য। হুমায়ুন আজাদ বলেছেন, বিয়ে ও সংসার নারীর অনিবার্য তীর্থ। গরিব নারীদের জন্য তা লীলাক্ষেত্র, মধ্যবিত্ত নারীদের জন্য সুখকর বন্দি শিবির। এই কথাটা পড়লে অনেকে রাগ করবেন, কিন্তু চারপাশে তাকান, কতজন নারী আছেন যারা সংসারের ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছেন? একটু ভাবুন। এখন সবচেয়ে কঠিন বিষয়ে আসি। এই বিষয়টা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু এটা না বললে এই বইয়ের সাথে সৎ থাকা হবে না। ধর্ষণ। হুমায়ুন আজাদ এই বিষয়ে লিখেছেন এমনভাবে যেটা পড়লে পুরো সমাজের মুখোশটা সরে যায়। ধর্ষণ হল নারীর জন্য মৃত্যুর চেয়েও মারাত্মক। শুধু শারীরিক আঘাত না, ধর্ষণের পর নারীর ব্যক্তিগত সম্পর্ক গড়ার শক্তি ভেঙে যায়। সে আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না, তার বাকি জীবনের ভিতটা নড়ে যায়। কিন্তু এরপর কি হয়? পুলিশের কাছে গেলে, কোথায় গিয়েছিলে, কখন ধর্ষণ হয়েছে, কি পোশাক ছিল, আগে থেকে চিনতে? সম্মতি দিয়েছিলে কিনা? চিৎকার করনি কেন? হুমায়ুন আজাদ একটা ভয়ানক তথ্য দিয়েছেন। একজন পুলিশ গোয়েন্দা সার্জেন্ট তার সহকর্মীদের উপদেশ দিয়েছে, মনে রেখো যে শিশুদের বেলা ছাড়া ২৭ বছর বয়সের নিচে যৌক্তিক মহিলার পক্ষে ধর্ষণ প্রায় অসম্ভব। এই উপদেশ দেওয়া হচ্ছে পুলিশকে, অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধি বলছে নারীকে বিশ্বাস করো না। বিচারালয়ে গেলে আরও কি হয়? প্রথমেই নারীর চরিত্রের উপর লেপন করা হয় কলঙ্ক কালিমা। আসামির উকিল জিজ্ঞেস করে, সে অবিবাহিত কিনা, তার আগে যৌন সম্পর্ক ছিল কিনা, সে রাতে বাইরে বেরিয়েছিল কিনা, বাড়ি ফিরতে দেরি হয়েছিল কিনা। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য একটাই, নারীকে অসতী প্রমাণ করা, কারণ অসতী নারীকে ধর্ষণ করা যায়, এটাই সমাজের বিশ্বাস। হুমায়ুন আজাদ বলেছেন, বিচার বিভাগ আসলে ধর্ষিতা নারীর কাছে কি চায়? চায় তার মৃত্যু। কারণ বিচারক বলেছেন, তোমার উচিত ছিল প্রতিরোধ করা, যদি পারোনি তাহলে মরে যেতে। মৃত নারীকে সমাজ সহানুভূতি দেয়, বেঁচে থাকা ধর্ষিতা নারীকে দেয় লজ্জা। এটাই বাস্তব। একটা সত্যি কথা বলি, ধর্ষণের বেশিরভাগ নারী বিচার চাইতে যায় না, কারণ সে জানে বিচার চাইতে গেলে সে আরও একবার ধর্ষিত হবে, সমাজের প্রশ্নে, পুলিশের জিজ্ঞাসাবাদে, আদালতের প্রক্রিয়ায়। রাতে বেরিয়েছিল কেন, কি পোশাক ছিল? এই প্রশ্নগুলো শুনতে শুনতে অনেক নারী নিজেই ভাবতে শুরু করে, হয়তো আমারই দোষ ছিল। এটাই পুরুষতন্ত্রের সবচেয়ে বড় সাফল্য। অপরাধী যে করে, লজ্জা পায় যে সহ্য করে। কিন্তু এই ইতিহাসে কিছু মানুষ আছেন যারা এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছেন। ভাবুন একবার, একজন পুরুষ মারা গেলে তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো, কারণ স্বামী মারা গেছে। স্বামী ছাড়া স্ত্রীর কোনো মূল্য নেই, তার বেঁচে থাকার দরকার নেই। রামমোহন এই প্রথার বিরুদ্ধে দাঁড়ালেন, সমাজের বিরুদ্ধে গেলেন, ধর্মের বিরুদ্ধে গেলেন এবং জিতলেন। বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহের জন্য লড়েছেন। হিন্দু সমাজে বিধবা নারীর জীবন ছিল নরক। স্বামী মরলে
মাথা কামাতে হবে, সাদা কাপড় পরতে হবে, আমিষ খাওয়া নিষেধ, উৎসবে অংশ নিষেধ। কারণ তার পাপেই স্বামী মারা গেছে, সারা জীবন তাকে শাস্তি পেতে হবে। বিদ্যাসাগর বললেন, এই ব্যবস্থার জন্য দায়ী পুরুষ, কারণ পুরুষই এই ব্যবস্থা তৈরি করেছে। কিন্তু এখন বলি এই বইয়ের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা, বেগম রোকেয়া। হুমায়ুন আজাদ বলেছেন, বাংলার একমাত্র তীব্র নারীবাদী। রোকেয়াকে নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। রোকেয়া জন্মেছিলেন রংপুরের এক রক্ষণশীল পরিবারে, যেখানে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ ছিল। তবু বড় ভাইয়ের কাছে গোপনে বাংলা আর ইংরেজি শিখেছিলেন। বিয়ে হলো ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে, কিন্তু স্বামী ছিলেন ভিন্ন মানুষ। তিনি রোকেয়াকে উৎসাহ দিয়েছেন, বলেছেন, লেখো। রোকেয়া লিখলেন। 1904 সালে বেরোল সুলতানার স্বপ্ন। সেই স্বপ্নে নারীরা সব কিছু চালাচ্ছে, পুরুষরা ঘরে বসে আছে। এই লেখা পড়ে সমাজ চমকে উঠেছিল। স্বামী মারা গেলেন, রোকেয়া একা। কিন্তু থামলেন না। কলকাতায় গেলেন, নিজের হাতে স্কুল খুললেন, মেয়েদের পড়ালেন। পুরুষতান্ত্রিক সমাজ তার বিরুদ্ধে ছিল, মুসলমান পুরুষতন্ত্র তাকে বাদ দিয়েছিল। তার লেখার অনেক অংশকে অপত্তিকর বলা হয়েছিল, কিন্তু রোকেয়া থামেননি। তিনি বলেছেন, এই বিংশ শতাব্দীর সভাজগতে আমরা কি দাসী? এই প্রশ্নটা করতেন বারবার। তিনি বলেছেন, স্বামী শব্দের অর্থ কি? দানকর্তাকে দাতা বললে গ্রহণকর্তাকে গ্রহিতা বলা যেমন হয়, সেই রকম একজনকে স্বামী, প্রভু, ঈশ্বর বলিলে অপরকে দাসী না বলিয়া আর কি বলা যায়? এই কথাটা পড়লে বোঝা যায় রোকেয়া কতটা গভীরে দেখতে পারতেন। তার পদ্মরাগ উপন্যাসে সিদ্দিকা নামের একটি চরিত্র। সিদ্দিকা পুরুষকে প্রত্যাখ্যান করে। লতিফ জিজ্ঞেস করে, সিদ্দিকা, স্পষ্ট বলো, তুমি আমার গৃহিণী হইবে কিনা? সিদ্দিকা বলে, না, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। এই উত্তরটা সেই সময়ে বিপ্লব। একজন নারী সরাসরি না বলছে, নিজের পথ বেছে নিচ্ছে। রোকেয়া চাননি পাঠক রোমান্টিক স্বপ্ন দেখুক। তিনি দেখিয়েছেন, নারী শুধু বিদ্রোহ করতে পারে। সিদ্দিকা কঠোর, আর সেই কঠোরতাই রোকেয়ার উত্তর। নারীবাদ, এই শব্দটা শুনলে অনেকে অস্বস্তিতে পড়েন। নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ, নারীবাদ মানে পরিবার ভাঙতে চায়, নারীবাদীরা অ্যান্টি ইসলাম। হুমায়ুন আজাদ এই ভুলগুলো ভাঙতে চেয়েছেন। নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ নয়। নারীবাদ মানে একটাই কথা, নারী মানুষ, সমান মানুষ। একটু মজার কথা বলি, মেরি উলস্টোনক্রাফট, 1792 সাল। তখন ফরাসি বিপ্লব চলছে, সারা ইউরোপ গরম, মানুষের অধিকার নিয়ে বিতর্ক। সেই সময় মেরি তখন 33 বছরের তরুণী। তিনি একটা প্রশ্ন করলেন, এই মানুষের অধিকার কি শুধু পুরুষের অধিকার? তার যুক্তি ছিল সহজ, নারী দুর্বল কারণ তাকে দুর্বল রাখা হয়েছে। নারীকে সুযোগ দিলে নারী পুরুষের সমান হবে। সমাজ কি করল? তাকে বলল উন্মাদ, পেটিকোট পরা হাইনা বলে উপহাস করল। একজন চিন্তকের নাম ছিল হোরেস ওয়ালপোল। তিনি মেরিকে বলেছিলেন, প্রকৃতির হাইনা। মেরি এতে ভেঙে পড়েননি। তিনি বলেছিলেন, ঠিক আছে, তোমরা আমাকে উপহাস করো। কিন্তু সত্যটা সত্যই থাকে। নারীবাদের ইতিহাস মেরির মতো মানুষদের দিয়ে গড়া, যারা উপহাস সহ্য করেছেন, বিদ্রোহ সহ্য করেছেন, কিন্তু থামেননি। ইংল্যান্ডের নারীরা ভোটের দাবিতে লড়েছে, রাস্তায় নেমেছে, কারাগারে গেছে, অনশন করেছে, সম্পত্তি ভাঙচুর করেছে। এমিলি ওয়াইল্ডিং ডেভিসন রাজার ঘোড়া দৌড়ের দিন ঘোড়ার সামনে নেমে পড়েছিলেন, পায়ের নিচে পড়ে গিয়েছিলেন, 4 দিন পরে মারা গিয়েছিলেন। নারীবাদের প্রথম শহীদ। এই মানুষটা মরেছিলেন একটাই দাবিতে, নারীও ভোট দিতে পারবে। আজকে এটা স্বাভাবিক মনে হয়, কিন্তু এই স্বাভাবিক হতে একজন মানুষকে জীবন দিতে হয়েছিল। নারীর ভবিষ্যৎ। হুমায়ুন আজাদ এই প্রশ্নটার উত্তরে আশার কথা বলেছেন, কিন্তু সতর্কতার কথাও বলেছেন। তিনি বলেছেন, পরিবর্তন হবে, কিন্তু সহজে না, দ্রুতও না। পরিবর্তনের জন্য দরকার 3টি জিনিস। প্রথম, অর্থনৈতিক স্বাধীনতা। নারী যতদিন পুরুষের আয়ের ওপর নির্ভরশীল, ততদিন প্রকৃত মুক্তি আসবে না। নারীকে উপার্জন করতে হবে, নিজের টাকা থাকতে হবে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। একটা নারী যখন নিজে উপার্জন করেন, তখন বলতে পারেন না। একটা নারী যখন আর্থিকভাবে নির্ভরশীল,
তখন না বলার উপায় নেই। দ্বিতীয়, শিক্ষা। কিন্তু সেই শিক্ষা যেটা নারীকে ভালো বউ হতে শেখায় না, যেটা নারীকে নিজের জন্য প্রস্তুত করে। হুমায়ুন আজাদ বলেছেন, বাংলায় নারী শিক্ষা এখনও অনেকটা পুরুষের সুবিধার জন্য। শিক্ষিত মেয়ে মানে ভালো বিয়ে হবে, ভালো পরিবারে যাবে, কিন্তু সেই শিক্ষা নারীকে নিজে দাঁড়াতে শেখায়নি। তৃতীয়, চেতনার পরিবর্তন। এটা সবচেয়ে কঠিন, কারণ চেতনা বদলাতে সময় লাগে, প্রজন্ম লাগে, কিন্তু শুরু করতে হবে এখনই। পুরো বইটা শেষ করে হুমায়ুন আজাদ একটা কথা বলেছেন, এই কথাটা আমার মনে আটকে আছে। তিনি বলেছেন, পুরুষতন্ত্র আদিম, কিন্তু পৃথিবী এখন আদিম নয়, মানুষ এখন আদিম নয়, তাহলে আদিমতার বিধানে চলব কেন? এই প্রশ্নটা পুরো বইয়ের সারাংশ। দাসপ্রথা 1000 বছর ছিল, এখন নেই। সতীদাহ ছিল, এখন নেই। এইগুলো শেষ হয়েছে, কারণ মানুষ প্রশ্ন করেছে, প্রতিবাদ করেছে, লড়েছে। নারীর পরিস্থিতিও বদলাতে পারে, কিন্তু বদলানো শুরু হয় একটা মুহূর্ত থেকে। সেই মুহূর্ত হল যখন কেউ প্রথমবার জিজ্ঞেস করে, এটা কেন? এই বইটা পড়ার পরে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, ভাবছিলাম আমার মায়ের কথা। তিনি সারা জীবন রান্না করেছেন, সংসার সামলেছেন, আমাদের মানুষ করেছেন, কিন্তু তার নিজের কি স্বপ্ন ছিল আমি কখনো জিজ্ঞেস করিনি। হয়তো আপনিও করেননি। আজকে করুন, আপনার মাকে জিজ্ঞেস করুন, মা, তোমার স্বপ্ন কি ছিল? শুনুন উত্তরটা, কারণ সেই উত্তরে হয়তো লুকিয়ে আছে পুরুষতন্ত্রের সবচেয়ে বড় সত্যটা। একজন মানুষ যার নিজের স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন কোথাও হারিয়ে গেছে, আর সে জানেও না কখন হারিয়েছে। হুমায়ুন আজাদের নারী বইটা এই হারিয়ে যাওয়া স্বপ্নদের গল্প। এই গল্প অস্বস্তিকর, কারণ এটা সত্যি। এই গল্প রাগ জাগায়, কারণ এটা আমাদের চারপাশে। এই গল্প পড়লে চুপ থাকা যায় না, কারণ এটা আমাদের। শেষে একটাই কথা, হুমায়ুন আজাদ বলেছিলেন, মানুষ কতটুকু মুক্ত তার একটা মানদণ্ড হচ্ছে সে অতীত থেকে কতটা মুক্ত। পুরুষতন্ত্র 1000 বছরের অতীত, কিন্তু পুরনো হলেই সঠিক হয় না। এবং সবচেয়ে বড় কথা, এই পরিবর্তন শুধু নারীর জন্য না, পুরুষতন্ত্র পুরুষকেও মুক্ত করে না। যে পুরুষ কাঁদতে পারে না, যে পুরুষ দুর্বল হতে পারে না, যে পুরুষ সবসময় শক্তিশালী থাকতে বাধ্য, সেও বন্দী, ভিন্ন খাঁচায়, কিন্তু বন্দী। নারী মুক্তি মানে একটা পৃথিবী যেখানে মানুষকে পুরুষ বা নারী হিসেবে নয়, মানুষ হিসেবে দেখা হবে। এই পৃথিবী এখনো নেই, কিন্তু এটা তৈরি করা সম্ভব। শুরুটা হয় ছোট্ট একটা প্রশ্ন থেকে, এটা কেন? আপনার জীবনে, আপনার চারপাশে এমন কিছু কি আছে যেটাকে আপনি সবসময় স্বাভাবিক মেনে নিয়েছেন, কিন্তু আসলে প্রশ্ন করা দরকার ছিল? সেই প্রশ্নটা করুন, কমেন্টে লিখুন, কারণ পরিবর্তন শুরু হয় একটা প্রশ্ন থেকে।